আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। আপাতত যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বাতিল করছে না বিমান। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার, মূল্য তফসিল পরিবর্তনে লাগবে অনুমোদন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে হাফিজকে ছাড়াই বিএনপির 25 কমিটি। জিকে শামীমের আরও 300 কোটি টাকার সন্ধান, অর্থ পাচার মামলায় চার্জশিট অনুমোদন। এবং 400 এনজিওর নতুন জোট, প্রতিবন্ধকতা দূর করে মানব উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। সংবাদে আরও থাকছে: উন্নত কাগজে ঝকঝকে ছাপায় নতুন বই, মানের সাথে আপোষ নয়, হেরফের হলেই কঠোর ব্যবস্থা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্ক। যুক্তরাজ্যের পর দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ইতালি ও অস্ট্রেলিয়াতেও শনাক্ত হয়েছে নতুন ধরনটি। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের 40টিরও বেশি দেশ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসটি এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনও এর বিরুদ্ধে কাজ করবে বলে দাবি করেছেন গবেষকরা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ন্ত্রণযোগ্য বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। মাস্ক এবং সামাজিক দূরত্বের মতো বিষয়গুলো মেনে চললে এটি মোকাবেলা করা যেতে পারে বলে মনে করে সংস্থাটি। সোমবার ডব্লিউএইচওর জরুরি পরিষেবা বিষয়ক প্রধান মাইকেল রায়ান সংবাদ সম্মেলন করে বলেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে নয়। যুক্তরাজ্যে করোনার নতুন প্রজাতি আবারও চিন্তায় ফেলেছে বিশ্ববাসীকে। বিশ্বের 40টির বেশি দেশের ফ্লাইট বন্ধ রয়েছে দেশটির সাথে। একই প্রজাতির ভাইরাস পাওয়া গেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও। সুইডেন এরই মাঝে ডেনমার্ক থেকে আসা সকল পর্যটকের আগমন বন্ধ ঘোষণা করেছে। আর করোনার নতুন এ প্রজাতি ছড়িয়ে পড়ায় লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। বিষয়টি জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যাকসিন গ্রহণ করেছেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ডেলাওয়ার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে ফাইজার বায়োএনটেক টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। টিকা নেয়ার পর মার্কিনীদের টিকা নিতে আহ্বান জানান বাইডেন। এটি সম্পূর্ণ নিরাপদ বলেও জানান তিনি। করোনা ভ্যাকসিন নিয়েছেন 71 বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের পার্শ্ববর্তী সেবা মেডিকেল সেন্টারে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। আপাতত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করছে না বিমান। পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে জানিয়ে বিমানের বিমান সচিব মহিবুল হক বলেছেন, এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, যেসব যাত্রী মধ্যপ্রাচ্য যেতে পারছেন না, কোনো প্রকার অতিরিক্ত ফি ছাড়াই টিকিট রি-ইস্যুর সুযোগ পাবেন তারা। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। যুক্তরাজ্যে দেখা দিয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস। এর সংক্রমণ ক্ষমতা 70% বেশি। এই বাস্তবতায় ভারতসহ বিশ্বের 40টি দেশ যুক্তরাজ্যে ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাজ্যে করোনার নতুন এই ধরনে বাংলাদেশও শঙ্কিত। সচিবালয়ের সংবাদ সম্মেলনে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান সচিব। সে কারণে পৃথিবীর অনেক দেশ আবার এই বিষয়টা নিয়ে শঙ্কিত এবং সেই সাথে সাথে আমরাও শঙ্কিত। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশ এখনও এই বিষয়টা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং আমরা সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেবো যে আমরা কি করব আর কি।
এদিকে করোনার দ্বিতীয় তরঙ্গের বাস্তবতায় মধ্যপ্রাচ্যে হঠাৎই ফ্লাইট বন্ধ করায় বিপাকে সৌদি আরবগামী যাত্রীরা। তবে আটকে পড়া মধ্যপ্রাচ্যের যাত্রীদের টিকিট স্বাভাবিক সময়ের মতোই ফি ছাড়াই রিইস্যু করা হবে। আমরা কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি। তারা যেহেতু আমাদের এক্সেস দিচ্ছে না, সে কারণে আমাদের বিমান যেতে পারছে না। এটা হলো বিষয়। আমরা মধ্যপ্রাচ্য বন্ধ করিনি, তারা তাদেরটা বন্ধ করে দিয়েছে বলে আমাদের বিমান যেতে পারছে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেব তাদেরকে। সারা বিশ্বের মতোই করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো পর্যটন ও বিমান। এ কদিনে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে মত বিমান সচিবের। সমস্ত কিছু আমাদের হোটেল, মোটেল, রিসোর্ট সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছেন 17 জন, যা গত 38 দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে 14 নভেম্বর 14 জনের মৃত্যু তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 161টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,145 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,318 জনের। মোট শনাক্ত 5,03,501 জন। নতুন 2,235 জন সহ সুস্থ হয়েছেন 4,41,929 জন। মৃতের সংখ্যা বেড়ে 7,329 জন। দেশে দৈনিক সংক্রমণ হার 8.70%। এ পর্যন্ত সংক্রমণ হার 16.21% এবং সুস্থতার হার 87.77%। করোনায় মৃত্যু হার 1.46%। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার। মূল্য তফসিল পরিবর্তনের অজুহাতে প্রকল্প ব্যয় বাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, মূল্য তফসিল বদলাতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি। একনেক সভায় প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, বরাদ্দ পাওয়ার পর সরকারি কর্মকর্তারা কোয়ার্টারে না থাকলে ব্যবস্থা নেওয়া হবে তাদেরও বিরুদ্ধে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ সহ বিভিন্ন বিভাগের কাজে একের পর এক বাড়ানো হয় সময়। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর এমন পরিবর্তনে বাড়ে প্রকল্পের ব্যয়, বাড়াতে হয় অর্থের যোগান। এর লাগাম টানতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন, ব্যয় বাড়াতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদন। নির্দেশনা হলো অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই রেট শিডিউল ব্যবহার করা যাবে না, সেটা পরে প্ল্যান করা যাবে না। পরিকল্পনা কমিশন এটা খুব খতিয়ে দেখবে যে রেট শিডিউল বা যে রেট কোড করা হয়েছে সেটা অর্থ মন্ত্রণালয় অনুমোদিত কিনা। শিক্ষক, চিকিৎসক সহ সরকারি কর্মকর্তারা তাদের নামে কোয়ার্টার বরাদ্দ নেন ঠিকই, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেখানে থাকেন না। এ বিষয়েও ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এদিন একনেকের সভায় স্থানীয় সরকার বিভাগের 3টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 1টি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি সহ 5 প্রকল্পে অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3,308 কোটি 36 লাখ টাকা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি স্বাধীনতার 50 বছর পূর্তি পালন কমিটিতে নেই অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং শওকত মাহমুদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি বছরব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে গঠন করেছে 25টি কমিটি। দলের বিভিন্ন পর্যায়ের নেতা কমিটিতে থাকলে রাখা হয়নি এই 2 ভাইস চেয়ারম্যানকে। এর আগে 14 ডিসেম্বর এই 2 নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 14 ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। বেঁধে দেয়া 5 দিনের মধ্যেই তিনি নোটিশের জবাব দিয়েছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। একই অভিযোগে একই দিনে দলের আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনিও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিয়েছিলেন। আগামী বছরের 25 মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি পালনের জন্য গঠিত 25 কমিটির কোনোটাতেই রাখা হয়নি বিএনপির এই 2 ভাইস চেয়ারম্যানকে। তাদের বিষয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই কমিটিতে রাখা হয়নি। পার্টির পক্ষ থেকে যেখানে আমাকে
আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে সদস্য সচিব করে 134 বিশিষ্ট একটি জাতীয় কমিটি করা হয়েছে, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। তবে এসব কমিটিতে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়, আমরা প্রত্যেক সিটি কর্পোরেশন, প্রত্যেক জেলা সদর এবং উপজেলায় আমরা তৃণমূল পর্যন্ত পালন করব। কমিটি ঘোষণার আগে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে তাদের দায়িত্ব অনেক। পর্যায়ক্রমে দেশের বাইরেও উদযাপন কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। সুবর্ণ জয়ন্তী সারা বছর আমরা বহির্বিশ্ব পালন করতে চাই। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ের নিজ দপ্তরে ভিডিও কনফারেন্সে সিলেট শ্রীমঙ্গল ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, সরকার সীমান্ত এলাকার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার সীমান্ত এলাকা স্থিতিশীলতা রক্ষা উন্নয়নে অত্যন্ত আন্তরিক। স্বার্থকে ঊর্ধ্বে রেখেই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুবলীগের বহিষ্কৃত নেতা প্রভাবশালী ঠিকাদার জি.কে. শামীমের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সকালে দুদকের কমিশনার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তার অবৈধ আরও প্রায় 300 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে গত বছরের 20 সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। তখন 1,28,28,000 টাকা, $9,000, 165 কোটি 27,60,000 টাকার 10টি এফডিআর, 32টি ব্যাংক হিসাবের চেক বই, 8টি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া যায়। জি.কে. শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও 2টি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় 7 দেহরক্ষী সহ জি.কে. শামীমের বিচারও শুরু হয়েছে। এনজিও এবং নাগরিক সংগঠনগুলোকে নিয়ে গঠিত হলো নতুন জোট সিভিল সোসাইটি অর্গানাইজেশন CSO। মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। 400 বেসরকারি সংগঠন এতে যুক্ত হয়েছে বলে জানান নতুন এই জোটের সমন্বয়ক রাশেদা কে চৌধুরী। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো নিয়ে সরকারের পাশাপাশি কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো। জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে 2,500-এরও বেশি এনজিও কাজ করছে বাংলাদেশে। এনজিও নেটওয়ার্ক ও নাগরিক সংগঠনের মধ্যে সংলাপ, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন, বিভিন্ন উদ্যোগের প্রভাব মূল্যায়ন, সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া এবং নীতিগত পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ। যত বেশি সংখ্যক মানুষ এবং সংগঠন পরিবেশ নিয়ে কাজ করবেন, আমরা সেই আহ্বান জানাবো। অনেক বছরের প্রয়াসের পরে আমরা এই জায়গায় পৌঁছেছি। সবার এখানে একটা এন্ডোর্সমেন্ট আছে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে এবং কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ হিসেবেও কাজ করছে। সেই ঐতিহ্যটা আমরা বজায় রাখতে পারবো। এই উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়নে গতি সঞ্চার করবে বলে মত অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। সামাজিক আন্দোলন এবং বিভিন্ন অধিকার নিয়ে কাজ করে, সেখানেও কিন্তু এটা পটেনশিয়ালি এটা সরকারেরই সহায়ক। সরকারও তো চায় সেই অধিকারগুলো রক্ষা করার জন্য, কিন্তু অনেক স্বার্থ গোষ্ঠী আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, যেখানে এই সংস্থাগুলো সহায়তা পেলে সরকারের হাতেই শক্তিশালী হয়। এভাবেই বিষয়টা দেখতে হবে। আগামী দিনগুলোতে এনজিওগুলোকে পলিসি পেপারের পাশাপাশি এভিডেন্স নির্ভর প্রতিবেদন তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভীর। You need credible research, credible evidence-based recommendation. সরকারের সাথে অংশীদারিত্ব জোরদারের ব্যাপারেও মত দেন আলোচকরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগের 3 দিনের পরিবহন ধর্মঘট। দুর্নীতি মামলায় সাংসদ পাপুলের স্ত্রী ও মেয়েকে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে 3 দিনের পরিবহন ধর্মঘটের প্রথম দিনে অচল সিলেট বিভাগ। ধর্মঘটের কারণে বৃহত্তর সিলেট থেকে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরুর রিপোর্ট জানাচ্ছেন বদনা জামান। মঙ্গলবার সকাল থেকে সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা 3 দিনের ধর্মঘট শুরু করেন। প্রথম দিনে তারা নগরীর প্রবেশমুখ চণ্ডীপুর ও হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান নিয়ে যানবাহন আটকে দেয় এবং বিক্ষোভ করে। এমন ধর্মঘটে দুর্ভোগে পড়েন যাত্রীরা, অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়। বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যেতে পারছি না, রাস্তার মধ্যে আইসা অনেক 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না। নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অবস্থানকারী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, সোমবার বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকে পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবি জানানো হয়। দাবি না মানায় এই ধর্মঘট। টানা 3 দিন 72 ঘন্টা শুক্রবার ভোর 6টা পর্যন্ত চলবে। বিভিন্ন পয়েন্টে আমাদের লোক আছে। যখন দেয়ালে পিঠ লেগে গেছে তখন আমরা এই আন্দোলন ডাক দিয়েছি শ্রমিক ইউনিয়ন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি সহ কয়েকটি পাথর কোয়ারি বন্ধ রয়েছে। এ কারণে ট্রাক মালিক শ্রমিকরা ক্ষতির মুখে পড়েছে বলে জানান নেতাকর্মীরা। সপ্তাহে একটা টিপ মারতে পারতেছে না, তার বাচ্চা কাচ্চা নিয়ে দিন যাপন করতে পারতেছে না, বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে, বিভিন্ন বাদ কাজে জড়িত হচ্ছে। তার একটাই কারণ, এই কোয়ারিগুলো বন্ধ করার কারণে। রত্না সামান, 21 টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় সাংসদ পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে 28শে ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের আত্মসমর্পণে আগের আদেশ সংশোধন করে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.কে.এম. আমিন উদ্দিন মানিক এ কথা জানান। তিনি বলেন, এর আগে তাদের আত্মসমর্পণ করতে 10 দিনের সময় দেওয়া হলো। নিম্ন আদালতের অবকাশকালীন ছুটির কারণে তারা তা করতে পারেননি। এমপি শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী জনাবা সেলিনা ইসলাম এমপি এবং ওনার মেয়ে ওয়াফা ইসলাম একটা ডাইরেকশন নিয়েছিলেন যে 10 দিনের মধ্যে ওনাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। কারেকশন মোতাবেক আগামী 28 তারিখের মধ্যে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ ঢাকা এবং মেট্রোপলিটন ভ্যাকেশন জজে আত্মসমর্পণ করতে বলেছেন। এবার পাঠ্যপুস্তকের মানের সাথে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। নিম্নমানের বই এলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আর কাগজ পরীক্ষার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নিম্নমানের কাগজ মেশিনে তুলতে দেওয়া হচ্ছে না। মফিউর রহমানের রিপোর্ট। 34.5 কোটি বই ছাপাতে লাগছে প্রচুর পরিমাণ কাগজ, সাথে রয়েছে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের কিছু খাতা। কাগজের পুরুত্ব, স্থায়িত্ব ও ঔজ্জ্বল্যমান নির্ধারণ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মান অনুযায়ী কাগজের ঔজ্জ্বল্য হতে হবে 85%, আর স্থায়িত্ব মান বা বাস্টিং ফ্যাক্টর হতে হবে 16, যা আগে ছিল 14। পরীক্ষার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো বলছে, কাগজ মানোত্তীর্ণ না হলে সাথে সাথেই বাতিল করে দেয়া হচ্ছে। এক এক ক্রাইটেরিয়াতে ফেল হয়েছে, অনেক ক্ষেত্রে জিএসএম ফেল হয়েছে, অনেক ক্ষেত্রে ব্রাইটনেসে ফেল হয়েছে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে একজন করে লোক দেয়া আছে যে আমাদের ওই রোলগুলি যাতে মেশিনে ওঠে, যেগুলি আমরা পাস হয়েছে। ছাপাখানা সংশ্লিষ্টরা বলছেন, দরপত্রে দেয়া দামের চেয়ে কাগজের দাম বেড়ে যাওয়ায় মানসম্পন্ন কাগজ পেতে তাদের বেগ পেতে হচ্ছে। মানসম্মত কাগজ আমরা সবসময় পেয়ে আসতেছি না, আর যে কাগজ পাচ্ছি সেটার ফুলও পর্যাপ্ত না। আমার কাগজ লাগে প্রতিদিন প্রায় 50 টন, সেখানে আমি কাগজ পাচ্ছি 10 থেকে 12 টন। এনসিটিভি চেয়ারম্যান বলছেন, কয়েক ধাপে বই পরীক্ষা করে তবেই বুঝে নেওয়া হচ্ছে। পাঠ্যপুস্তক মুদ্রণ করার পরে র্যান্ডমলি পরীক্ষা করা হয়, তারপরে সে যখন এই পাঠ্যপুস্তকগুলো উপজেলায় বা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করবে, তারপরে আবার সেখান থেকে স্যাম্পল বেসিসে পাঠ্যপুস্তক এনে পরীক্ষা করা। যদি কখনো কোথাও কোনো পর্যায়ে পাঠ্যপুস্তকের নিম্নমান ধরা পড়ে, তাহলে তার যে দরপত্র নির্দেশিকায় পিপিআর যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো নেওয়া। মানসম্পন্ন বই বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অবশেষে গল্প ফুরলো, স্বপ্ন ধরা দিল বাস্তব হয়ে। এই অভিযাত্রার গল্পটা কিন্তু সহজ ছিল না। বলছিলাম বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কথা।
এপার ওপার দৃশ্যমান হবার পর এবার মানুষের আলোচনার বিষয় কি নাম হবে পদ্মা সেতুর। সাধারণের সঙ্গে কথা বলে সে খবর জানাচ্ছেন অখিল পোদ্দার। এই ব্রিজ নিয়ে কত কথা, কত শত ষড়যন্ত্র, শেষ পর্যন্ত পদ্মার ঘোলা জল উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়ালো ৪২ পিলার, বসল ৪১টি স্প্যান। কুয়াশার আস্তরণ ভেদ করে মাওয়া থেকে জাজিরা অবধি মূর্ত হয় স্বপ্নের সেতু। মানুষের আবেগ এখন এর নামকরণ নিয়ে। ব্রিজ হবে না, এই অনেক নানান নাটক, অনেক কথাবার্তা শোনা হয়েছে, কিন্তু তার পরিশ্রমের ফল এই শেখ হাসিনার নামে এই ব্রিজ হইলে আমরা গর্বিত, আমরা খুশি ইনশাল্লাহ। এত সাহসী একজন মহিলা কিভাবে সম্ভব যে এশিয়া মহাদেশের মতো একটা বড় একটা পদ্মা সেতু কিভাবে বানাতে পারলো? বর্তমানে যে দেশটা চালাইতেছে তার নামেই তো হওয়াটা স্বাভাবিক। শেখ হাসিনা এই স্বপ্ন দেখে সেতু হবে, সেতু হ্যাঁ নামই উচিত। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই ব্রিজটি নির্মাণ করেছেন একটা চ্যালেঞ্জ হিসাবে, বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীর সাথে বিপক্ষ একটা করেছিল, তারপরও এই ব্রিজটা আজকে দাঁড় করিয়েছে বাংলাদেশের একটা নজিরবিহীন। অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামেই হওয়া উচিত। পদ্মায় ব্রিজ দেখতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়াটা বেশ ভিন্ন ভিন্ন। বঙ্গবন্ধুর নামে আমাদের অনেক অবকাঠামোর নামকরণ করা হয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো অবকাঠামোমূলক কোনো কর্মকাণ্ডে, কোনো কাজে কোনো নাম নাই। আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই পদ্মা সেতু করা হোক। নানান জনের আছে নানামুখী মতামত। 5 বছর আগে আসছিলাম, এবড়ো থেবড়ো পথ ছিল, আসতে খুব কষ্ট হতো, এখন খুব গর্ব লাগছে। শেখ হাসিনাকে আল্লাহ হায়াত দারাজ করুক, যেন তাকে বাঁচিয়ে রাখুক। এই ধরনের আমরা যেন আরও ব্রিজ আমরা দেখতে পাই। তো যার বলিষ্ঠ নেতৃত্বে আজকে আমরা এই সেতু উপহার পেয়েছি, তার নামে হলে অনেক সুন্দর হয়। ছিল বাধা, ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র, কিন্তু ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে পদ্মার বুকে যখন একে একে উঁকি দিল পিলারগুলো, তখন আস্থাও ফিরে পেল দেশের 16 কোটি জনগণ। কিন্তু যে মানুষটির জন্য পদ্মায় আস্থা ফিরে পেয়েছে মানুষ, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। এবার ফিরে দেখা 2020। 2020 সাল কেড়ে নিয়েছে বহু গুণীজনকে। ভীষণ বিষণ্ণ বিমর্ষ মহামারীর বছরে বাংলাদেশ হারিয়েছে ডক্টর আনিসুজ্জামান, কামাল লোহানী, আলী জাকেরকে। মোহাম্মদ নাসিম, সাহারা খাতুনের মতো রাজনীতিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। ব্যারিস্টার রফিকুল হক, অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ। আর বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মহামারীর বছর 2020। বছরটিতে বাংলাদেশ হারিয়েছে অনেক গুণীজনকে। দীর্ঘদিন চেতনার মশাল ধরে রাখা আলোকিত মানুষদের বাংলাদেশ হারিয়েছে করোনাকালের অতল গভীরে। ইমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী আন্দোলনে সাহস দিয়েছেন। 14 মে তার প্রয়াণ। নিজ মহিমায় যিনি শ্রেষ্ঠ, সেই মহিরুহকে হারানোর ব্যথায় কেঁদেছে দেশ। 1971 আমাদের মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবস। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান। 71-এর বিজয় ঘোষণা দেয়া কামাল লোহানী 52-র ভাষা আন্দোলনে ছিলেন রাজপথের সৈনিক। এবছরের 20 জুন করোনা আক্রান্ত হয়ে চিরবিদায় নেন তিনি। পরের মাসেই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুর দুঃসংবাদ। বাংলাদেশ নিয়েছিল তার অসীম গর্ব। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, স্বাধীন বাংলাদেশের বহু সৃষ্টি তার হাতের ছোঁয়ায়। স্বপ্নের পদ্মা সেতুর সাথে ছিলেন শুরু থেকেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ চলমান মেগা প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলেও ছিলেন তিনি। 28 এপ্রিল জাতি হারায় এই মেধাবী সন্তানকে। বছরের শেষ দিকে এসে হারাতে হয়েছে মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, অভিনেতা, নির্দেশক আলী জাকেরকে। দেশের বিজ্ঞাপন শিল্পের পুরোধা 21-এ পদকপ্রাপ্ত এই শিল্পীকে হারানোর শোকে কেঁদেছে নাট্যাঙ্গন।
স্বাধীনতা ও 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মুর্তজা বশিরকে হারাতে হয়েছে এবছর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানও এবছর চলে গেছেন পরপারে। বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শঙ্খনায়ক শুদ্ধানন্দ মহথেরোকে হারিয়েছে দেশ। সমাজসেবার জন্য তিনি পেয়েছিলেন 21শে পদক। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে। জাতীয় 4 নেতা ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের 6 দশকের রাজনৈতিক জীবনে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় সামলেছেন মোহাম্মদ নাসিম। মাঠের নেতা সাহারা খাতুনের মৃত্যুও শূন্যতা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 9 জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। 13 জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। নওগাঁ 6 আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা ইসরাফিল আলমের মৃত্যু হয় এবছরই। বছরের শুরুতেই মাত্র 49 বছরে চিরবিদায় নেন আইনজীবী, রাজনীতিক ফজিলাতুন্নেসা বাপ্পি। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যু শূন্যতা তৈরি করেছে আইন অঙ্গনে। নানা সময়ে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এই আইনজীবী। সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন 25টিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠান। করোনায় নিভেছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবন প্রদীপ। টানা 1 যুগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ঐতিহাসিক অনেক মামলা দক্ষতার সাথে সামলেছেন তিনি। মহামারী কালে বাংলাদেশ তাঁর যে গুণী সন্তানদের হারালো, তাদের অভাব কি কখনো পূরণ হবে? এদেরকে হারিয়ে আমরা যথেষ্ট দরিদ্র হয়েছি, এটা অস্বীকার করব না, এবং এই ক্ষতি পূরণ করা খুব কঠিন। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দিচ্ছে সরকার, ইতিবাচক উদ্যোগ বলছেন অর্থনীতিবিদরা। সৌদি ড্রোন ভূপাতিত, ইয়েমেনের আকাশে হুমকি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি হুতির। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দিতে যাচ্ছে সরকার। রপ্তানি আয় বৃদ্ধি ও ভারসাম্যপূর্ণ চাহিদা তৈরির মাধ্যমে স্থানীয় বাজারে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতেই উদ্যোগ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যেই ইউরোপ ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ কাঁচা চামড়া নেওয়ার আগ্রহ দেখিয়েছে। দেশের চাহিদার অতিরিক্ত কাঁচা চামড়া ও ওয়েটব্লু রপ্তানির পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদরাও। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের ট্যানারি শিল্পের বিকাশ ও সুরক্ষায় স্বাধীনতার পর থেকেই বন্ধ কাঁচা চামড়ার রপ্তানি। আর 1989 সালে বন্ধ করা হয় প্রাথমিক প্রক্রিয়াজাত চামড়া ওয়েটব্লুর রপ্তানিও। এবার রপ্তানির দুয়ার খুলেছে, আর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্যানারি মালিকরা। কোরবানির সময় জন্য হয়তো আমাদেরকে কিছুদিনের জন্য দিতে পারে সরকারে, হ্যাঁ। আর যদি মার্কেট ভালো থাকতো, যদি আমাদের এখন ক্রাশ ফিনি যেভাবে আগে বিক্রি ছিল ওভাবে থাকলে তার লাগার দরকার ছিল না। বিশ্বের প্রায় 1.5% গবাদি পশু রয়েছে বাংলাদেশে, কিন্তু বৈশ্বিক চামড়া ও চামড়াজাত পণ্যের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র 0.5%। 2019-20 অর্থ বছরে এখাতে রপ্তানি $79.76 কোটি, যা আগের অর্থ বছরের তুলনায় 21.79% কম। আর চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে কমেছে 8% বেশি। ট্যানারিগুলো বছরে প্রায় 250 কোটি বর্গফুট চামড়া প্রক্রিয়াজাত করে। কোরবানির মৌসুমে যোগান বেড়ে যাওয়ায় পড়ে যায় দাম। উদ্যোক্তারা বলছেন চামড়া ও ওয়েটব্লুর রপ্তানির উদ্যোগ সময়োপযোগী। এক্সপোর্ট করার জন্য যা যা প্রয়োজন, এটা যদি তার কাছে ফুলফিল থাকে সে করতে পারে এক্সপোর্ট, কোনো সমস্যা নেই। সরকারের পক্ষে থেকেও নেই, আমাদের পক্ষ থেকেও থাকার কথা না। তবে আমরা বলবো এক্সপোর্টের যদি ঢালাওভাবে এক্সপোর্ট করা হয়, আমার মনে হয় লোকাল মার্কেটের ডিমান্ড কমে যাবে, লোকাল মার্কেট এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পরও পণ্যের উৎপাদন প্রক্রিয়া ও কারখানার পরিবেশ নিশ্চিত করতে পারেনি ট্যানারিগুলো, ফলে চামড়া পণ্যের রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত হয়। আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সিটিপি, ডাম্পিং এয়ার এখনও কমপ্লিট হয়নি। বুড়িগঙ্গার জন্য হাজারীবাগ দূষণ হইতো, এখন বংশী নদী তো শেষ হয়ে যাচ্ছে ওখানে।
চাহিদা মিটিয়ে বাড়তি কাঁচা চামড়া রপ্তানি সরকারি উদ্যোগ ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। কোরবানির সময়ে অনেক চামড়া অব্যবহৃত রয়ে গেছে, অবিকৃত রয়ে গেছে। সুতরাং এই সমস্যাটা দূরকরণের জন্য মনে হচ্ছে যে চামড়াটা রপ্তানি করাটাই যথোপযুক্ত সিদ্ধান্ত। 2021 সালের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে $5 বিলিয়ন আয়ের পরিকল্পনা ছিল সরকারের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের ফুলবাড়িতে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বন্ধ হয়ে গেছে দিনাজপুরের সাথে সারা দেশের রেল যোগাযোগ। স্টেশন মাস্টার জানান, বিকেলে খুলনাগামী খুলনা মেল ট্রেন ক্রসিং এর জন্য স্টেশন 2 নম্বর লাইনে দাঁড়ানো ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর লাইন দিয়ে অতিক্রম করে। স্বজনপুকুর গুমটি এলাকায় যাওয়ার পর ট্রেনের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় দিনাজপুরের সাথে সারা দেশের রেল যোগাযোগ। বগি উদ্ধারে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। সোমবার একই স্থানে মালবাহী ট্রেন ট্রাক সংঘর্ষে এক রেলকর্মী নিহত হন। গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের পরিষদের মেম্বার হামিদুল হক হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর মালিবাগের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি অতিরিক্ত ডিআইজি ইমাম হোসনে আরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদুল মেম্বারকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পরপরই তদন্ত নামে সিআইডি। প্রথমে মোটরসাইকেলের মালিককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর 2 আসামিকে গ্রেফতার করা হয়। ঘটনার ইন্ধনদাতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানায় সিআইডির কর্মকর্তা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইউসিবির পৃষ্ঠপোষকতায় এবং বিসিএফের আয়োজনে পঞ্চগড়ে ও বগুড়ায় উদ্যোক্তা কৃষক সমাবেশ হয়েছে। এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। এ সময় কৃষি সংগঠক রেজাউল করিম সিদ্দিক, ইউসিবির এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এসইভিপি ও অডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম সহ ঊর্ধ্বতন ভাইরা। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। আপাতত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করছে না বিমান। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার, মূল্য তফসিল পরিবর্তনে লাগবে অনুমোদন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে মেজর হাফিজকে ছাড়াই বিএনপির 25 কমিটি। জিকে শাইমের আরও 300 কোটি টাকার সন্ধান, অর্থ পাচার মামলায় চার্জশিট অনুমোদন। এবং 400 এনজিওর নতুন জোট, প্রতিবন্ধকতা দূর করে মানব উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।